কি অবস্থা সবার? আজকে আমরা কেমিক্যাল বন্ডিং এর সেকেন্ড পার্টটা শুরু করব। সেকেন্ড পার্ট মানে হচ্ছে কেমিক্যাল বন্ডিং এর কিভাবে কেমিক্যাল বন্ডিং হয় এবং কেন কেমিক্যাল বন্ডিং হয় ওগুলো শিখতেছিলাম আমরা এতদিন। আজকে শিখবো হচ্ছে কেমিক্যাল বন্ডিং এর প্রথম যেটা ছিল ওইটা ছিল আয়নিক বন্ড। আয়নিক বন্ডের বিষয়বস্তু কেমিক্যাল বন্ডিং এর ক্লাসটা যদি না দেখে থাকে অবশ্যই দেখবো, কারণ ওটাতে একটু আলোচনাগুলো ডিটেলস করছিল। আজকে করবো হচ্ছে আয়নিক বন্ড। আয়নিক বন্ড আয়নিক বন্ডের কথাবার্তা বলবো। আয়নিক বন্ডের কথাবার্তা যখনই বলা হয় তার মানে হচ্ছে প্রথমত আয়নিক বন্ডের কথাবার্তাগুলো যখন বলা হয় তার মানে হচ্ছে আমরা প্রথমে বুঝি আয়নিক বন্ডের ক্ষেত্রে একটা মেটাল আছে বা একটা মেটাল প্লাস আরেকটা নন মেটাল যুক্ত হয়। মেটালটা ইলেকট্রন কি করে ছাড়ে, ইলেকট্রন ছাড়ে দেয়, ইলেকট্রন। নন মেটালটা সেই ইলেকট্রনটা নেই। সবচেয়ে ইজি আমরা ছোটবেলা থেকে যে উদাহরণটা দেখে অভ্যস্ত আছিলাম সেটা হচ্ছে সোডিয়াম। সর্বশক্ত স্তরে 2 8 1 ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন এটা ছেড়ে দেয়। আর ক্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করে, এটা সোডিয়াম প্লাস হয়ে যায়, এটা ক্লোরিন মাইনাস হয়ে যায়। এই একটা ইলেকট্রন যে দিচ্ছে এটা ছিল মেটাল, এটা ছিল নন মেটাল, এর একটা একটার সাথে যুক্ত হচ্ছে এবং আয়নিক বন্ডটা গঠন করতেছে। এখন আমরা আয়নিক বন্ডের ডিটেইলস একটু দেখি। আয়নিক বন্ডের ডিটেইলস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সোডিয়ামের 2 8 1 সর্বশক্ত স্তরে একটা ইলেকট্রন আছে। সর্বশক্ত স্তরে যে ইলেকট্রনটা আছে সেটা সে ছেড়ে দিচ্ছে। কিভাবে ছেড়ে দিচ্ছে? সোডিয়ামটা ছিল, সোডিয়ামটা সোডিয়াম প্লাসে পরিণত হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে। এটা যদি জানি সোডিয়ামটা অবশ্যই এটা জানার কথা, কারণ এগুলা একদম ইজি জিনিস। আর এদিকে দেখা যাচ্ছে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে আর সোডিয়াম প্লাসে পরিণত হচ্ছে। তারপর আমাদের যেটা ক্লোরিন ছিল, ক্লোরিন ওই একটা ইলেকট্রন ওইটা গ্রহণ করে নিচ্ছে আর সে করতেছে ক্লোরিন মাইনাসে পরিণত হচ্ছে। এখন আমাদের আয়নিক বন্ডটা তৈরি হওয়ার লক্ষ্য উদ্দেশ্য ছিল যে এখান থেকে যে সোডিয়াম প্লাসটা ছিল এটা ছিল যে পজিটিভলি চার্জ, মানে এটা হচ্ছে ক্যাটায়ন, এটা নেগেটিভলি চার্জ মানে এটা হচ্ছে অ্যানায়ন। তো পজিটিভলি চার্জ একটা আর একটা হচ্ছে নেগেটিভলি চার্জ, ক্যাটায়ন অ্যানায়ন। তো আমাদের ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে দেখা যাচ্ছে যে এটা পজিটিভলি চার্জ, এটা হচ্ছে নেগেটিভলি চার্জ। আমরা আবার বলছিলাম কেমিক্যাল বন্ডিং কেন হচ্ছিল। কেমিক্যাল বন্ডিং হচ্ছিল কারণ অষ্টক তথ্য পূরণ করার জন্য। অষ্টক তথ্য পূরণ করতেছে, একটা ইলেকট্রন চলে যাচ্ছে, অষ্টক তথ্য পূরণ করতেছে, কেমিক্যাল বন্ডিং এর কথাবার্তা। এবার অষ্টক তথ্য পূরণ করার পর দেখা যাচ্ছে যে এটা পজিটিভলি চার্জ হয়ে যাচ্ছে, এটা নেগেটিভলি চার্জ হয়ে যাচ্ছে। এখন পজিটিভলি চার্জ যেটা হচ্ছে আর এখানে নেগেটিভলি চার্জ যেটা হচ্ছে তাদের মধ্যে যেহেতু দুইটা ভিন্নধর্মী চার্জ, তাই তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, আকর্ষণ বল কাজ করবে, ফোর্স অফ অ্যাট্রাকশন। এই ফোর্স অফ অ্যাট্রাকশনের কারণে যে বন্ধনটা তৈরি হয় সেই বন্ধনটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখন একটা জিনিস দেখা যাবে যে এটা হচ্ছে জাস্ট ফোর্স অফ অ্যাট্রাকশন। এই বন্ধনটা বা আয়নিক বন্ধনটা রীতিমতো কোনো এক্সাক্ট বন্ধন না, এটা হচ্ছে জাস্ট ফোর্স অফ অ্যাট্রাকশন, একজন একজনকে টেনে ধরতেছে। এটাকে বন্ধনের চেয়ে ফোর্স অফ অ্যাট্রাকশন বললেই সবচেয়ে বেশি বেস্ট হয়। ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে এটার মধ্যে, এই ফোর্স অফ অ্যাট্রাকশনকে আমরা বলতেছি বন্ধন, আয়নিক বন্ধন। তো আয়নিক বন্ধনের কথাবার্তা আসলো, ফোর্স অফ অ্যাট্রাকশন, মেটাল একটা ইলেকট্রন দিল, নন মেটাল আরেকটা ইলেকট্রন নিল, নেওয়ার পরে একটা শুধু একটাই দিতে হবে সেটা তো না, এর চেয়ে বেশিও দিতে পারে অবশ্যই। ফোর্স অফ অ্যাট্রাকশন, তাদের মধ্যে নেগেটিভলি চার্জ, পজিটিভলি চার্জ, ক্যাটায়ন হচ্ছে অ্যানায়ন হচ্ছে, তারা একটা একটাকে আকর্ষণ করতেছে এবং সোডিয়াম ক্লোরাইড তৈরি করতেছে। এখন সোডিয়াম ক্লোরাইড যে তৈরি করলো, এখন কোশ্চেন হচ্ছে ভাই এটা তো সবাই জানি আমরা, এখানে নতুন কি? এখানে নতুন বলতে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এখানের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে, ছোটবেলার থেকে তো পড়তেছি যে অষ্টক তথ্য পূরণ করার সময় আমরা যে
আচ্ছা, পার্শ্ববর্তী নিয়ন বা পার্শ্ববর্তী যে গ্যাসগুলো আছে, কি বলে, কাছাকাছি যে নোবেল গ্যাসগুলো আছে ওগুলোর মতো প্রাপ্ত হয়, মানে সোডিয়াম প্লাস হইল। তো কোয়েশ্চেন আসতো যে কি আমাদের মাথায় যে ভাইয়া এখানের মধ্যে আমরা জানি যে নোবেল গ্যাসগুলো বিক্রিয়া অংশগ্রহণ করে না, এটা যদি নোবেল গ্যাসের ফরমেশন আসে তাহলে এটা বিক্রিয়া করতেছে কিভাবে? এখন এখন তো কোশ্চেন একটা ঝামেলাদায়ক কোশ্চেন আসলো যে নোবেল গ্যাসের মতো যেহেতু ফরমেশন পাইছে তাহলে এটা বিক্রিয়া করতেছে কেন? এটা তো বিক্রিয়া করে না, উচিত না। এটার অ্যান্সার হচ্ছে একটু যদি আমরা দেখি, এটা ছিল যে ফার্স্টে সোডিয়াম প্লাস, এটা যদি আমরা দেখি এটা গ্যাসেস ফর্মে আছে ফার্স্ট অফ অল। আর সোডিয়ামের এখানে ভিতরে প্রোটন সংখ্যা কয়টা? 11টা প্রোটন, কিন্তু বাইরে ইলেকট্রন কয়টা আছে? এখন 10টা ইলেকট্রন। যেহেতু 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানাটানি শুরু করলে ঝামেলাদায়ক একটা আনস্টেবল পরিস্থিতিতে থাকে, এমনিও আনস্টেবল, এখন একটা প্রোটন বেশি আনস্টেবল, আর এটা একটা গ্যাসাস ফর্মে আছে, আর গ্যাসাস ফর্মে আর দ্বিতীয় কথা প্রোটন সংখ্যা বেশি আনস্টেবল, যার কারণে সে নোবেল গ্যাসগুলোর মতো হওয়ার মতো ফর্মেশনে গেলেও দেখা যায় যে প্রোটন সংখ্যা বেশি থাকার কারণে আর গ্যাসাস ফর্মের কারণে তারা সেরকম স্টেবিলিটি পায় না, তারা আনস্টেবল হয়ে যায়, তাদের বন্ড অংশগ্রহণ করা মাস্ট বি দরকার হয়ে পড়ে। যার কারণে আমরা বুঝছি যে এইসব বন্ডে আমাদের গ্যাস দরকার আছে। এখন এতটুকু যেহেতু বুঝি, আয়নিক বন্ডের সহজ সরল কথাবার্তাগুলো, সহজ সরল কথাবার্তা যাওয়ার পরে আমরা একটু আয়নিক বন্ডে এখানে কি কি এনার্জির দরকার পড়ে ওগুলো একটু দেখার চেষ্টা করবো। আয়নিক বন্ডে কি কি এনার্জির দরকার পড়ে, রেকর্ডিং দিয়ে শুদ্ধ দেওয়া হচ্ছে। আয়নিক বন্ডে কি কি এনার্জির প্রয়োজন পড়ে? এনার্জি রিলেটেড উইথ আয়নিক বন্ড, এনার্জি রিলেটেড উইথ আয়নিক বন্ড। এখানে যদি আমরা একটু আগে দেখছি যে এখানের মধ্যে আমরা একটু আগেই যে জিনিসটা দেখছি, আমরা যে জিনিসটা দেখতেছিলাম সেটা ছিল যে কি এনার্জি রিলেটেড ওয়ে থেকে। এখানের মধ্যে আমরা জানছিলাম যে একটা মেটাল ছিল আমাদের, সোডিয়াম টাইপের একটা মেটাল ছিল, যেটা সোডিয়াম বা মেটাল পজিটিভ আয়নে প্রাপ্ত হচ্ছিল, তখন একটা ইলেকট্রন সে ছেড়ে দিচ্ছিল, বের করে দিচ্ছিল। তারপর একটা নন মেটাল ওই ইলেকট্রনটা গ্রহণ করতেছিল এবং নন মেটাল নেগেটিভ আয়নে প্রাপ্ত হতেছিল। এখানে এনার্জির কথাবার্তা কোথায়? মেটালটা যখন কোন একটা জিনিসের থেকে যখন ইলেকট্রন বের করে আনতে হয়, সে তো আর ফ্রিতে ইলেকট্রন দিয়ে দিবে না, তার জন্য এনার্জি কি করতে হবে, তার মধ্যে এনার্জি প্রডিউস করতে হবে, তাকে এনার্জি দিতে হবে, নিডস এনার্জি। কারণ এনার্জি দিয়ে তাকে প্রেসারাইজ করে, তাকে এনার্জি ঢোকাইয়ে দিয়ে কি করা হয়, ইলেকট্রনটা বের করা হয়। তার মানে অ্যাবজর্ব অফ এনার্জি, অ্যাবজর্বস এনার্জি। এনার্জি দরকার পড়তেছে, অ্যাবজর্বস এনার্জি। আর যখন এনার্জি দরকার পড়তেছে, অ্যাবজর্বস এনার্জি, ঠিক আছে। আর এখানে একটা ইলেকট্রন নিয়ে সে একটা নন মেটালটা একটা ইলেকট্রন নিতেছে, ইলেকট্রন নিয়ে নন মেটাল আয়নটা m মাইনাস হয়ে যাচ্ছে। এখন কোন একটা জিনিস যদি ইলেকট্রন নেয়, আমরা অবশ্যই জানি এনার্জি কি করে, অবশ্যই এনার্জি রিলিজ করে। কারণ নন মেটাল আয়ন ইলেকট্রন নেওয়ার জন্য তাকে তো জোর করা লাগতেছে না, সে উল্টা রিলিজ করবে। রিলিজ এনার্জি জন্য করবে কি গ্রহণ, আর জন্য করবে কি রিলিজ। তো এখন আমরা জানি কি একটাতে হচ্ছে কি এনার্জি রিলিজ করে দিতে, এনার্জি লাগতেছে, কারণ কোন একটা জিনিসের থেকে ইলেকট্রন বের করে নিতে এনার্জি দিয়ে বের করতে হবে। আবার এটার ক্ষেত্রে এনার্জি রিলিজ করতেছে, কারণ ইলেকট্রন যখন গ্রহণ করে তখন এনার্জি রিলিজ করে। তো এখন এনার্জি যখন আমাদের অ্যাবজর্ব করতেছে, এনার্জি অ্যাবজর্ব করে সে বের করে দিচ্ছে, এই জিনিসটা আমাদের একটা টাইপে আমরা কমন ভাব আছে। কিরকম টাইপে? আয়নীকরণ শক্তি নামের একটা জিনিস ছিল, যেখানে এই একটা এনার্জি নিয়ে
একটা ইলেকট্রন ছাড়তো, এটাকে প্রথম আয়নীকরণ শক্তি বলা হয় বা আয়োনাইজেশন এনার্জি। তো এখানে আয়োনাইজেশন এনার্জি হচ্ছে আয়োনাইজেশন এনার্জি মানে আয়নীকরণ শক্তি, আয়োনাইজেশন এনার্জি। আরেকটা হচ্ছে কি বলে এটাকে, আর এইটার ক্ষেত্রে ইলেকট্রনটা গ্রহণ করতেছে, ইলেকট্রনটা নিতেছে সে। এখন ইলেকট্রনটা নেওয়ার মানে কি, ইলেকট্রনটা নেওয়ার মানে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটিও বলা হয়, ইলেকট্রন অ্যাফিনিটি। এখন আমার আয়োনাইজেশন আয়োনাইজেশনের বানানটা শুদ্ধ কিনা ভুলে গেছি, এটা বাংলা হচ্ছে আয়নীকরণ শক্তি। একটু ভুল হলে একটু বলে দিও, আয়োনাইজেশনের বানানটা একটু ভুল হতে পারে। এখন নিডস এনার্জি মানে অ্যাবজর্ব করবে, যে পরিমাণে অ্যাবজর্ব করবে ওইটাকে বলা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি মানে তো আমরা অবভিয়াসলি জানি যে একটা গ্যাস থেকে একটা ইলেকট্রন বের করতে যে পরিমাণ শক্তি দিতে হয়। এখন দেখি এখানের মধ্যে পটেনশিয়াল এনার্জির কথাবার্তা একটু দেখার চেষ্টা করি। এখানের মধ্যে আয়োনাইজেশন এনার্জি যত বেশি লাগবে, তার মানে আয়োনাইজেশন এনার্জি বেশি লাগার মানে কি, বেশি চাপ দিয়ে টেনে বের করতে হচ্ছে, বেশি শক্তি দিতে হচ্ছে। এখন বেশি শক্তি রিলিজ হয়ে গেলে যত বেশি শক্তি লাগবে অ্যাবজর্ব করতে হচ্ছে, যত বেশি নিজের মধ্যে নিতে হচ্ছে শক্তি, এনার্জির মান বেড়ে যাচ্ছে, নিজের মধ্যে এনার্জি বেশি নিতে হচ্ছে, টানতে হচ্ছে বেশি, এনার্জি নিতেছে বেশি, তার মধ্যে এনার্জি দিতেছে বেশি, তাই এনার্জি বেশি নিতেছে। আর আমরা জানি, একটু আগে পড়ছিলাম, পটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে লো পটেনশিয়াল এনার্জি, বা যত কম এনার্জি থাকবে ওই গিয়ার মধ্যে, মানে ওটাকে গোছানোর জন্য যত কম এনার্জি থাকবে তত সে স্টেবল বেশি থাকবে। এখন আয়নাইজেশন মানে তো হচ্ছে যে আয়নীকরণ শক্তি। এখন আয়নীকরণ শক্তি মানে হচ্ছে অ্যাবজর্ব করে, শক্তি অ্যাবজর্ব করে ইলেকট্রন বের করে দেয়। এখন শক্তি অ্যাবজর্ব করা মানে কি আয়নাইজেশন। এখন আয়নীকরণ শক্তির মধ্যে যত কম আয়নীকরণ শক্তি হবে, যত কম আয়নীকরণ শক্তি হবে তার তত কম অ্যাবজর্ব কম করতে হবে। আর যত কম অ্যাবজর্ব করবে সে তার মধ্যে এনার্জির পরিমাণ তত কম থাকবে। আর এনার্জির পরিমাণ তত কম থাকে মানে পটেনশিয়াল এনার্জি কম। আর পটেনশিয়াল এনার্জি কম মানে কি, আমাদের এটা কি সবচেয়ে বেশি স্টেবল। স্টেবিলিটির জন্য দরকার কি, লো আয়নাইজেশন এনার্জি। আয়নীকরণ শক্তি যত কম হবে তত তার মধ্যে অ্যাবজর্ব কম করতে হবে, ইলেকট্রন বের করে দেওয়ার জন্য কম অ্যাবজর্ব করতে হবে। আর ইলেকট্রন বের করে দেওয়ার জন্য কম অ্যাবজর্ব করা মানে কি, নিজের মধ্যে কম এনার্জি দরকার পড়বে। আর যার মধ্যে কম এনার্জি সে বেশি স্টেবল হবে, কারণ আমরা পড়ছিলাম পটেনশিয়াল এনার্জি যত কম তত ভালো স্টেবিলিটি। এখন এটার মধ্যে দেখো, এটার মধ্যে ইলেকট্রন রিলিজ, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তির কথাবার্তাটাই আসে। যত বেশি ইলেকট্রন আসক্তি ঘটতেছে, এটার মধ্যে মনে করি ইলেকট্রন আসক্তি বেশি, ইয়েস আমার ইলেকট্রন দাও, এরকম অবস্থায় আছে, ইলেকট্রন চাচ্ছে সে। তখনই দেখা যাচ্ছে ইলেকট্রন যত বেশি চাচ্ছে তত বেশি তাকে কষ্ট কম করতে হচ্ছে, অবশ্যই সে টেনে ইলেকট্রন নিচ্ছে। আর যত ভালো ইলেকট্রন নিতেছে তত বেশি রিলিজ করতেছে। তার মানে ইলেকট্রন আসক্তি যত বেশি হবে এনার্জি রিলিজ তত ভালো হবে। এনার্জি রিলিজ যত ভালো হবে, ওখানের মধ্যে এনার্জির পরিমাণ কমে যাবে আস্তে আস্তে। এনার্জির পরিমাণ কমে গেলে শ্রোতাকর্মী কমে যাবে, শ্রোতাকর্মী কমে গেলে কি হবে, স্টেবিলিটি বাড়বে, পটেনশিয়াল এনার্জি কমে যাচ্ছে। এখান থেকে বুঝলাম এটা। এখন তাদের মধ্যে বন্ডিংটা হইতেছে সর্বমোট বিক্রিয়ায়। এখানে কি হইতেছে, এখানের মধ্যে যদি এখানে চলে যায় m প্লাস বিক্রিয়াটা হলো, তারা বন্ডিং করলো, তাদের মধ্যে বন্ডিং হলো, তাদের মধ্যে বন্ডিং হওয়ার পর আরো এক ধরনের এনার্জি তারা রিলিজ করে দেয়। স্টেবিলিটির জন্য যত বেশি এনার্জি রিলিজ করে দেয় তত ভালো এনার্জি হবে, কারণ তাদের মধ্যে ওই যে স্পার্ক দেওয়ার জন্য এনার্জিটা থাকবে না, তাহলে তারা তত বেশি স্টেবল থাকবে অবশ্যই। তো m প্লাস n মাইনাস, এই অবস্থায় এই বিক্রিয়া হওয়ার পর আরো এক ধরনের এনার্জি রিলিজ করে। আয়নিক বন্ড হওয়ার পরে, সব ধরনের আয়নিক বন্ড হওয়ার পরে আরো এক ধরনের এনার্জি রিলিজ হয়। এই এনার্জিটাকে আমাদের বলা হয় ল্যাটিস এনার্জি। এটাকে বলা হয় ল্যাটিস এনার্জি। তার মানে ল্যাটিস এনার্জি কি,
একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন যখন যুক্ত হয়ে আয়নিক বন্ড ফর্মেশন করে ওই সময় যে পরিমাণ এনার্জি রিলিজ হয় একটা মনে করে এক অণু আয়নিক বন্ড বা এক মোল আয়নিক বন্ড বা এক অণু যেটা হবে আয়নিক বন্ড তৈরি করতে যে পরিমাণ এই ক্যাটায়ন আর অ্যানায়নের যুক্ত হওয়ার পর যে আয়নিক বন্ডটা যখন তৈরি করছে একটার সাথে যুক্ত হয়েছে যে পরিমাণ এনার্জি ওই অবস্থায় রিলিজ হয় স্টেবিলিটির জন্য, এটা এনার্জিটা রিলিজ হয় কেন? স্টেবিলিটির জন্য। ওই এনার্জিটাকে বলা হয় ল্যাটিস এনার্জি। আর ল্যাটিস এনার্জির কথাবার্তা বললে আমাদের ল্যাটিস নামে একটা ফর্ম তো ল্যাটিস এনার্জি বলে। আশা করি ল্যাটিস এনার্জি কি জিনিস সেটাও বোঝা গেছে। একটা গ্যাসিয়াস ক্যাটায়ন একটা গ্যাসিয়াস অ্যানায়ন একটার সাথে কম্বাইন্ড হচ্ছে, যুক্ত হচ্ছে, আয়নিক বন্ড ফর্মেশন করতেছে। আয়নিক বন্ড ফর্মেশনের পরে যে তাদের স্ট্যাবিলিটির জন্য যে পরিমাণ শক্তি নির্গত করে সেটাই হচ্ছে যে শক্তিটা নির্গত করে। কারণ শক্তি যত কম হবে তাদের মধ্যে স্পার্ক গোথা মারার জিনিস কম হবে, আর যত কম হবে তত ভালো স্ট্যাবিলিটি। আর স্ট্যাবিলিটির জন্য তাই ল্যাটিস এনার্জিটা রিলিজ হয়। এনার্জি যেটা রিলিজ হয় এটাকে আমাদের ল্যাটিস এনার্জি বলা হয়। ল্যাটিস এনার্জির কথাবার্তায় এখানে ল্যাটিস এনার্জির কথাবার্তা আসলো। এবার এটা পার্টটা শেষ হয়ে গেল। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই আয়নিক বন্ড সম্পর্কে। এরা একটা একটার সাথে যুক্ত হচ্ছে, এরা একটা একটার সাথে যখন যুক্ত হচ্ছে তখন তারা মনে করো সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হলো বা মেটাল নন মেটালের সাথে যুক্ত হলো। তো সোডিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হয়, সোডিয়াম ক্লোরাইড যখন গঠন করছে তাদের মধ্যে কোনো দিক নির্দেশনার ভাবটা নাই। তারা কোন দিকে কে আছে সেটা ডাজন্ট ম্যাটার। মনে করি ওই যে আমাদের কতগুলো গ্যাস ছিল জৈব যৌগগুলোতে আমরা পড়তেছিলাম যে জৈব যৌগগুলো এক্সাক্ট একটা বন্ড ফর্মেশন ফলো করা হলো। কার্বন এদিকে দিলে এই কার্বন এদিকে দিলে এটা এদিকে তো এদিকে সরানো যাবে না, সরাইলে তখন আবার আইসোমারের কথাবার্তা চলে আসে, একটা একটার সাথে মিলে না। কিন্তু এই সব ক্ষেত্রে আয়নিক বন্ডের এইসব ক্ষেত্রে সোডিয়াম আর ক্লোরিনের যে বন্ড ফর্মেশন এটা তুমি চাইলে এভাবে লিখতে পারো, ডাজন্ট ম্যাটার। কারণ তাদের মধ্যে এরকম কোনো রিপ্রেজেন্টেটিভ নেই, কারণ তারা মাত্র জাস্ট একটা ফোর্স অফ অ্যাট্রাকশন। আর ফোর্স অফ অ্যাট্রাকশনে সে যে দিক থেকে টানাটানিই তো হচ্ছে। সোডিয়ামের দিক থেকে টানতেছে, ক্লোরিনের দিক থেকে টানতেছে, সেমই তো। ক্লোরিনের দিক থেকে সোডিয়ামের দিক থেকে সেম কথা। তার মানে এখানে কোনো দিক নির্দেশনার ভাবটা নাই, কোনো এখানে যে দিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে লিখলেও হয়ে যাবে। এখন কথা হচ্ছে আরেকটা কথা আছে, তাহলে দিক নির্দেশনার ভাব এই আয়নিক বন্ডের ক্ষেত্রে দিক নির্দেশ করবে, সেটা কখন হয়? আমরা তো পড়ছি ল্যাটিস নামে একটা জিনিস তৈরি করে, বা যদি বলি আইসোমরফিজমের কথাবার্তাটা, যে ল্যাটিস সিমিলার ল্যাটিস গঠন করে, ওইটা কি কথাবার্তা? ওইটার কথাবার্তা আমরা প্রপার্টিসে পড়ব। তো আমরা আয়নিক বন্ডের প্রপার্টিস গুলো একটু দেখি। আয়নিক বন্ডের প্রপার্টিস, ফার্স্ট অফ অল ফার্স্ট প্রপার্টিস যদি আমরা একটু বলি, আয়নিক বন্ডের যে প্রপার্টিস গুলো আছে সেখানের মধ্যে প্রপার্টিস গুলোর মধ্যে ফার্স্ট প্রপার্টিস গুলো বলি ফিজিক্যাল স্টেট, তাদের ভৌত অবস্থা, কি অবস্থায় থাকে তাদের ভৌত অবস্থা, ভৌত পরিস্থিতি কিরকম থাকে। আয়নিক বন্ডের একটা একটার সাথে যুক্ত হচ্ছে সোডিয়াম প্লাস ক্যাটায়ন, ক্লোরিন মাইনাস ক্যাটায়ন, অ্যানায়ন যুক্ত হচ্ছে, দুইটা গ্যাসিয়াস ফর্মে ছিল, যুক্ত হওয়ার পর তারা সলিড স্টেটে চলে যাচ্ছে। তার মানে তারা কঠিন পদার্থ। লবণকে তো দেখছো অবশ্যই কঠিন, এটা তো আর পানি না, সলিড স্টেট। তারপর এদের মধ্যে বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক, যেহেতু তারা একটা একটার সাথে জোরালো ভাবে আটকে আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন জোরে আটকে আছে, পজিটিভ নেগেটিভ। তো তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, মানে তাদেরকে তাপ দিতে কষ্ট হবে, তাদেরকে তাপ দিয়ে ভাঙতে কষ্ট হবে, তারা জানে মানে টেকটেকারা সারি যাবে না। তো তাদের মধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, অবশ্যই তাপ দিয়ে গলাইতে আর ফোটাইতে কষ্ট হবে বেশি। 3 নম্বর বলি, 3 নম্বর হচ্ছে তাদের পরিবাহক। তারা কিরকম পরিবাহক?
প্রথমত তারা স্বাভাবিক অবস্থায় সলিড ফর্মে তারা ব্যাড পরিবাহক, ব্যাড খারাপ পরিবাহক, ব্যাড কন্ডাক্টর বলা যায়, ব্যাড কন্ডাক্টর খারাপ পরিবাহী। তাহলে আমরা তো এতদিন বলছি আয়নিক বন্ডের মধ্যে তো খারাপ পরিবাহী হলে, তাহলে পরিবাহী কখন? পরিবাহী হয় তখনই যখন এই যে সোডিয়াম ক্লোরাইড বা এইসবগুলোকে যখন পানিতে দেওয়া হয়, অ্যাকুয়াস ফর্মে গেলে, অ্যাকুয়াস ফর্মে দিলে তাদের মধ্যে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়, ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়, আর আয়ন থাকলে মুক্তজোড়, আর ওখান থেকে ইলেকট্রন পরিবহন করা ইজি হয়ে যায়। এই অ্যাকুয়াস ফর্মে তারা ভালো পরিবাহক, ভালো। আবার গলিত অবস্থায়, মল্টেন স্টেট বা গলিত অবস্থায়ও কিন্তু তারা ভালো পরিবাহক। আরেকটা জিনিস দেখলাম পরিবাহী যে জিনিসটা, তারপর বললাম যে এদের যেহেতু ডাইরেকশন বা তাদের কোনো ডাইরেকশন নাই, তো তাদের মধ্যে আইসোমারের কথাবার্তা বা আইসোমারিজমের কথাবার্তা থাকবে না। নো আইসোমারিজম, কারণ তাদের মধ্যে যেহেতু দিকের কোনো কিছু নাই, এদিক থেকে দিল সেম কথা, ওদিক থেকে দিল সেরকম সেম কথা, আইসোমারিজমের কোনো কথা আসবে না। কারণ আইসোমারিজম মানে তো অবশ্যই জানি আমি। 5 নম্বরের একটা পয়েন্ট থাকতে পারে আইসোমরফিজমের কথাটা এতটা না বললেই চলে, তবে আইসোমরফিজমের ক্ষেত্রে হচ্ছে সিমিলার ল্যাটিস। এটার মানে হচ্ছে আইসোমরফিজমের মানে হচ্ছে সিমিলার ল্যাটিস। ল্যাটিস মানে কি, অনেকগুলা বড় কি বলে, অনেকগুলা সোডিয়াম আয়োডাইড মিলে বা সোডিয়াম ব্রোমাইড মিলে, সোডিয়াম ক্লোরাইড বলে সহজ উদাহরণ, একটা এরকম ত্রিভুজাকার একটা ফরম্যাট তৈরি করলো, একজনের ত্রিভুজাকার একটা ফরম্যাট তৈরি করলো, সব অনেকগুলো গ্যাস মিলে একজন একটা ত্রিভুজাকার ফরম্যাট তৈরি করলো। আর কতগুলো জিনিসও যদি বা আর কতগুলো সোডিয়াম ক্লোরাইড যদি সেম ত্রিভুজাকার গঠন করে, দুইটাই যেহেতু সেম সদৃশ্য আকার, এই জিনিসটাকে বলা হচ্ছে আইসোমরফিজম, যেটা সম্ভব একটার মধ্যে যদি ত্রিভুজাকার গঠন করে, ল্যাটিস সেম ল্যাটিস, আইসোমরফিজম সম্ভব। আইসোমরফিজমের আবার দুইটা শর্ত থাকতে হয়, দুইটা শর্তের মধ্যে একটা হইতেছে যে তাদের ফর্মুলা সেম হতে হবে, তাদের ফর্মুলা সেম, আর অ্যানায়ন আর ক্যাটায়নের সাইজ কাছাকাছি হতে হবে, সমান হতে হবে, সাইজ সমান হতে হবে। আইসোমরফিজমের কথাবার্তা মানে আইসোমরফিজম। এখন আইসোমরফিজমের কথাবার্তা তো একটু আগে বললেন ভাইয়া দিক দেয়া না কোনো, সেটা হচ্ছে শুধুমাত্র একটা সোডিয়াম আর একটা ক্লোরিনের যেটা বন্ড ফরম্যাট, শুধু একটা মৌলের জন্য কোনো জ্ঞান, কিন্তু অনেকগুলো মিলে যে ল্যাটিসটা তৈরি করতে, সেটা একটা ল্যাটিস। এই ল্যাটিসটার জন্য অবশ্যই জ্ঞান আছে, এরা এক ধরনের শেপ তৈরি করতে পারে, আইডেন্টিক্যাল শেপ যদি তৈরি করে একটার মতো সমান সেম, ওইটাকে বলা হচ্ছে আইসোমরফিজম। আইসোমরফিজমের আরো ডিটেলস যদি চাওয়া লাগে তাহলে আমি বলে দিব আইসোমরফিজমের কথাবার্তা। 5 নম্বর পয়েন্ট গেল। তারপর রিঅ্যাকশন, এটা হচ্ছে আয়নিক টাইপের রিঅ্যাকশন হয়, আর রিঅ্যাকশনটা অনেক ফাস্ট হয়। রিঅ্যাকশন হতে পারে ফাস্ট রিঅ্যাকশন, খুব স্পিডে রিঅ্যাকশন হবে। তারপর সলিবিলিটি, ভালো সলিবিলিটি, পানিতে ভালো দ্রবণীয়, সলিবিলিটি ভালো। ব্যাখ্যা দিয়ে প্রত্যেকটা জিনিস বললাম। এখন আগামী ক্লাসে আমরা দেখব এই আয়নিক বন্ড বা আয়নিকের মধ্যে আয়নিকের যে গ্যাটা আছে, আয়নিক ফরম্যাট বা একটার সাথে একটা আয়নিক বন্ড, ওই আয়নিক বন্ডের আয়নিক পদার্থগুলোর মধ্যে যদি আরেক ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকে, কোভ্যালেন্ট ক্যারেক্টারিস্টিক্স থাকে, সমাজোজ্জ যৌগেরও বৈশিষ্ট্য থাকে, ওইটা কেমনে আসে, কিভাবে ফরম্যাটটা তৈরি হয়, আর ফাজানের রোল, ওইটাকেই বলা হয় ফাজানের রোল, ওইটা কিভাবে আসে, ওইটা আমি খুব ইজিভাবে আঁকাই সহজভাবে দেখাবো। ওইটা দেখলে কখনোই ফাজানের রোলের যে কোনো কোয়েশ্চেন সলভ করতে কখনোই সমস্যা হবে না। তো আশা করি আজকের ক্লাস বুঝে গেছে। ধন্যবাদ।